এসএমসি ওরসালান নিবেদিত ১৩টি প্রশ্নের আজকের অতিথি বাংলাদেশের একজন প্রথিতযশা নায়ক অভিনেতা, সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত সহসভাপতি DA তায়েব। প্রচুর ইলেকশন জীবনে করেছেন, শিল্পীদের পাশে প্রচুর দাঁড়াবার চেষ্টা আপনার ছিল। এই প্রথম বিপুল ভোটে চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি নির্বাচিত হয়েছেন। এর আগে এতগুলো ইলেকশনে নির্বাচিত কেন হননি, এবার কেন হলেন? আচ্ছা, এখানে হিসেব বোধহয় সংখ্যাটা ক্লিয়ার করা দরকার। আমি টেলিভিশনে একবার দাঁড়িয়েছিলাম আর চলচ্চিত্রে একবার, জাস্ট দুবার। আর বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন দুবারই পাস করেছি 100%। আর এর চলচ্চিত্র শিল্পী সমিতিতে এইবার পাস করলাম। এই আমার দুটো মিস ইলেকশন আছে আর 3টি বিজয়। ওকে, দুটো মিস ইলেকশন চলচ্চিত্র এবং টেলিভিশনে ছিল, এটা কেন ছিল? আবার এইবার বিপুল বিজয়, পরিবর্তনটা কেন এলো? টেলিভিশনে যখন আমি করেছি, আমার প্রতিনিধি ছিলেন সেলিম ভাই এবং সাচ্চু ভাই, শহীদুল্লাহ সাচ্চু। তো ডেফিনেটলি ওনারা আমার সিনিয়র, ওনাদেরই বিজয় হওয়ার কথা। আমি আমার এক বন্ধুর বুদ্ধিতে দাঁড়িয়েছিলাম। তো আমি আসলে মানে আমি জানতাম যে আমি পাস করব না, তারপরেও বিশেষ কারণে দাঁড়িয়েছিলাম। আর সেকেন্ড টাইম চলচ্চিত্রে যখন আমাকে নমিনেশন দিল, আমার 5 বছরের ক্যারিয়ারে আমাকে ভাইস প্রেসিডেন্টে দিল, আমি মনে করলাম যে এটা আমার জন্য সম্মানের জায়গা, আমি ইলেকশনটা করি। তখন আমি বুঝিনি, চলচ্চিত্র নির্বাচনটা আমি বুঝিনি। পাশাপাশি আমি পুলিশ অ্যাসোসিয়েশনে তখন ইলেকশন করছিলাম, ওখানে আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হলাম বিপুল ভোটে। আর চলচ্চিত্রে আমি ভোট চাইনি, আমি আসলে ওই যে কীভাবে ভোট চাইতে হয় সেটা তখন বুঝিনি, বা কম্প্রোমাইজ করতে হয়, মানে বিভিন্ন জিনিসপত্র দিতে হয়, সেটা আমি দিইনি। এবার দিয়েছেন? না, আমি তা দিইনি, কৌশলটা অবলম্বন করেছি। কি কৌশল? কৌশলটা যে এরকম যে নির্বাচনে প্রথম হলে আমার শক্ত প্যানেল দরকার, নাম্বার 1, যে শক্ত প্যানেল আমার বাসায় গিয়ে রাজি করি আমার সই নিয়ে আসতে। আর সেকেন্ড টাইম হলো এই যে যারা আমাকে নিয়ে এটা করেছে, নির্বাচনটা করেছে যে প্যানেলের, তারা আমাকে নিয়ে ভোটটা চেয়েছে, এবং কার কাছে কীভাবে ভোট চাইতে হবে ওনারা জানেন, তাদের সাথে দিয়ে আমি ভোটটা চেয়েছি। এবার এই প্যানেলটি বিজয়ী হলো ডিপজল মিশা, যে প্যানেলটি বিজয় হলো, আপনি সহসভাপতি। এর আগের প্যানেলটি নিপুণের একটু বিতর্কিত, একটু অসামঞ্জস্যপূর্ণ হয়ে উঠেছিল, ইলিয়াস কাঞ্চন চলে গেল, বিভিন্নভাবে বিতর্কিত ছিল। কিন্তু তারপরও এবার নিপুণ বেশ স্বল্প ভোটের ব্যবধানে হেরেছে। নিপুণের এত জনপ্রিয়তার কারণ কি বলে মনে করেন আপনি? এটা অ্যাকচুয়ালি উনি ক্যাশ করেছে বাতিল ভোটগুলো, যারা 103 জনকে সে আদালতে সে দাবি করছে যে সে ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে, এটা একটা। আর কিছু ভোটার তিনি তৈরি করেছেন বিভিন্ন, আপনারা দেখেছেন যে তাদের সিনেমা আসলে কেউ দেখেছে কিনা, বাট তারা ভোটার হয়ে গেছে। আর সবচেয়ে বিতর্কিত ছিলেন যিনি প্রথম নির্বাচন কমিশনার ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। উনি একজন গভর্নমেন্টের সিনিয়র অফিসার, আমি সবসময় তাকে স্যার ডাকি। কিন্তু ওনার যেটা ঘটনা হয়েছে, তখন নিপুণের কমপ্লেন ছিল যে একটা বিশেষ কারণে সে তাকে চর মেরেছে, এবং আমরা নিয়ম করে দিয়েছিলাম সে কোনো চলচ্চিত্রে অভিনয় করতে পারবে না, নাটকও করতে পারবে না, ব্যান করা হয়েছিল। সেই ভদ্রলোকই আবার এবার ওই প্যানেলে ইলেকশন করেছে। কারণ আমি বলতে পারবো না, তবে আমি সাইমন, কাঞ্চন ভাই, তারপরে আরমান ভাই, আমরা তাকে ছেড়ে দিয়েছি, চলে আসলে ছেড়ে দিয়েছি, কারণ আমরা তার সাথে কাজটি আর করতে চাইনি। আমি জানি যে এই যে আপনারা ব্যান করেছিলেন, তারপরও সে বহাল তবিয়তে কাজ করে গেছে এবং শিল্পী সমিতির ইলেকশনও করেছে নিপুণেরই প্যানেলে, যে নিপুণকে সে চুমু খেতে চেয়েছিল বলে অভিযোগ পেয়েছিলাম। এই যে ব্যান্ড কথাটির সাথেই এখন সমসাময়িক একটি প্রসঙ্গ আসে, জয় চৌধুরীকে ব্যান্ড করা হয়েছে সাংবাদিকরা। পুরো বিশাল ঘটনাটা সম্পর্কে আমরা জানি, চলচ্চিত্র শিল্পী সমিতিতে মারামারি, সাংবাদিক আহত, সাংবাদিকদের সেন্টিমেন্টে লাগা, এবং পরবর্তীতে জয় চৌধুরীকে ব্যান করা, সমস্ত কিছুর থেকে আপনারা তো চাইবেনই আপনাদের সদস্যকে সেভ করতে, আপনারা চাইবেনই একটা যে কোনো সমঝোতা করতে। আপনারা না পেরে তাকে 1 মাসের জন্য স্থগিতও করেছেন, কিন্তু ভেতরে ভেতরে আসলে কি কৌশল খুঁজছেন সমঝোতার, এটা একটু জানাবেন। বিষয়টা আমি বলতে চাই যে জয় চৌধুরী একটা যোগ্য সাংগঠনিক সম্পাদক, ও আমাদের ছোট ভাই, অসম্ভব একটা ভদ্র ছেলে, অসম্ভব একটা ট্যালেন্ট ছেলে। সে একটি ইসের মধ্যে পড়ে একটা ফাঁদে পা দিয়েছে মূলত,
যেটা আমরা মানে ও বুঝতে পারে না, যেটা আমরা বুঝতে পেরেছি যে কি বুঝতে পেরেছেন পাতা ফাটটা? আমি ক্লিয়ার করছি এই জিনিসটা, যারা নির্বাচনে জয়ী হইতে পারে নাই 2 দিন আগেই, তাদের একটা অস্থিরতা, তাদের একটা অপমান তারা বহন করছিল। তারা চাচ্ছিল এরকম একটা ঘটনা ঘটুক, তারা ঘোলা পানিতে মাছ শিকার করবে, সেখানেই তারা আপনার কথায় এই কথা পরিষ্কার হয় যে সাংবাদিকরা অভিযোগ করছে উপস্থিত ছিল সেখানে, যারা আহত হয়েছে তারা আসলে যে প্যানেলটি হেরে গেছে তাদের লোক, তারা সাংবাদিক না। আমি সেই কথা বলছি না, যারা মার খেয়েছে তারা তো নিশ্চয়ই সে পক্ষের না, যারা মেরেছে বা মারতে যারা এনকারেজ করেছে, আমি তাদের কথা বলছি। না, আমরা তো সব শিল্পী সমিতির ভিতরে মিটিং করছি, জয় আমাদের সাথে মিটিং করছে, তাহলে এই ঘটনাটা আমরা কিভাবে করলাম? আর শিল্পী সমিতির ভিতরে কোনো গণ্ডগোল হয়নি, আপনার কোশ্চেনের সমস্যা। তার মানে হচ্ছে যে আপনি বলতে চাচ্ছেন যে শিল্পী সমিতিতে যে মারামারিটা হয়েছে তার পেছনে কোন্দল বা তার পেছনের যে হাত, সেটা হচ্ছে যে পার্টি হেরে গেছে তাদের। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওট স্যালাইন। প্রথমত শিল্পী সমিতিতে কোনো মারামারি হয়নি, মারামারি হয়েছে বাইরে মারামারি হয়েছে, এবং সেখানে খুব কৌশল খাটিয়ে কিছু মানুষজন পরবর্তীতে তারা ফোন করতেছিল, আমাদেরই বিপক্ষের বন্ধুবান্ধবরাই সাংবাদিকদের ঘন ঘন ফোন করতেছিল, আমরা দেখতেছিলাম ফোন করতেছিল যাতে তারা খুব অস্থির হয়, উত্তাল হয়, ওইখানে আরও পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া যায় কিনা, এরকম করছিল। বোম্বেতে কি শিল্পী সমিতি আছে, হলিউডে কি শিল্পী সমিতি আছে, এরকম কথা শুনি। তাহলে বাংলাদেশের শিল্পী সমিতি, ইলেকশন, এত উত্তেজনা, এই ভাগ, এই যে আপনি বললেন যে বিপরীত পক্ষ যারা হেরে গেছে তারা পেট্রোলে আরো পানি ঢেলে দিচ্ছিল বা কিছু ঢেলে দিচ্ছিল যে আগুন আরো দাউ দাউ করে। তো এই যে ইলেকশন, এই ইলেকশনে এই দুই পক্ষের যে শত্রুতা, এর প্রয়োজনটা আসলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য কতটুকু দরকার? এটা খুবই দরকার নাই, আমাদের একেবারেই প্রয়োজন না, এই কারণেই আসলে আমরা পিছিয়ে যাই। তবে এটা আমরা এবার একটা ব্যবস্থা নেব, 2 বছরের জন্য আমরা আসছি। আমরা যারা হুলাহুলি করে এবং যারা শিল্পী না, যারা এগুলো তৈরি করছে, তাদের আমরা ডেফিনেটলি এখান থেকে বের করে দেবো। তার মানে যে 103 জন শিল্পীকে নিপুণ বৈধতা দিয়েছে, আপনারা 103 জন শিল্পীকে অবশ্যই অবৈধ করবেন নাকি? না, তা আমরা করবো না। তাহলে কাকে অবৈধ করবেন? অবৈধ করবো যারা এই চক্রের সাথে জড়িত, যারা গন্ডগোল করছে, যারা বিভিন্ন ফোন দিয়ে প্ল্যান দিচ্ছে, ওই সাংবাদিকদের আমাদের বলে দিচ্ছে, আমরা কোর্ট করছি, আমরা তাদের কাছে নোটিশ করব। তার মানে একটা চিরুনি অভিযান হবে? চিরুনি অভিযান তো অবশ্যই হবে, কেন হবে না? কারণ আপনি আমার ঘরে থেকে আপনি ঘরের শত্রু বিভীষণ হবেন, সেটা তো আমরা চাবো না। কারণ কেন ডাকবেন বাইরের মানুষকে? আপনার কোনো সমস্যা থাকলে আমাকে বলেন, আমাকে চেঞ্জ হইতে পারে, আমি চেঞ্জ হব, আমি তো আপনারই সহকর্মী। এখানে বাইরের লোকজন এনে দিয়ে ক্ষতিগ্রস্ত আপনি কেন করাবেন? এই সম্মান তো যাচ্ছে রাজ্জাক সাহেবের, এই সম্মান যাচ্ছে আলমগীর সাহেবের, সোহেল রানা সাহেবের, এদের সম্মান যাচ্ছে কবরী, সাবানার, এরা লাঞ্ছিত হচ্ছে, লুণ্ঠিত হচ্ছে, কারণ তারা শিল্পী সমিতি তৈরি করেছে। ফারুক সাহেব, এদের কথা বলবো আমি। শিল্পী সমিতির 2 বছরের এবারের চ্যালেঞ্জটা তো অন্যরকম, যে আমাদের সমিতি না হলেও হয় এরকম একটা মানসিকতায় আমরা পৌঁছে গেছি। আমাদের চলচ্চিত্রের উন্নয়ন দরকার। আবার শিল্পীরা বলে, নির্বাচিত শিল্পীরা বলে যে শিল্পী সমিতি সিনেমা বানানোর জন্য কিছু না, তারা শিল্পীদের ঐক্যবদ্ধ রাখার একটি জায়গা। কিন্তু ঐক্যবদ্ধ রাখতে গিয়ে যখন শিল্পীরা দ্বিখণ্ডিত হয়ে যায়, তখন আসলে নতুন করে ভাবার প্রয়োজন আছে যে শিল্পী সমিতির কাজটা আসলে কি। ঠিক এই সময় 2 বছর মেয়াদে আপনাদের কাজের নতুনত্বটা কি হবে, নাকি নিপুণদের ধারাবাহিকতায় আপনারা আপনাদের শাসনামল চালাবেন? ইম্পসিবল। আমাদের মূল টার্গেট হলো আমরা মুভি বানাবো। আমরা ডিপজল ভাইকে ধরেছি, আমি বলছি মানে প্রতি মাসে 2টা সিনেমা বানাবেন। উনি বানাবে, হয়তো 2টা বানাবে না, বাট অন্তত 12টা সিনেমা বছরে উনি বানাবেন, নো ডাউট, এই বিষয়ে নো ডাউট। এই 12টা সিনেমা যদি এফডিসির ভিতরে হয়, বা প্রতি মাসে একটা সিনেমা যদি হয়, সেখানে যদি আমরা যে অসহায় শিল্পী যাদের বলি, মানবিক কারণে যারা কষ্ট পাচ্ছে, তাদের আমরা কাজ দেব, তাদের আমরা সাহায্য দেবো না, কাজ দেবো, কাজ দিয়ে তার সম্মান নিয়ে তারা কাজ করবে। এই সিনেমাটি দিয়ে তাইব ভাই, আপনি কি একটু বলবেন যে সিনেমা প্রযোজক সিনেমা বানায় ব্যবসার জন্য, লস করার জন্য না। ডিপজল ভাই 12টা ছবিও যদি বানায়, ওনার ছবি যদি ক্যাশব্যাক না করে, সুপারহিট না হয়, ছবির টাকা যদি রিটার্ন না আসে, উনি 12টা ছবির পরে কি আর পরে 12টা বানাবে? উনি তো আর বানাবে না। এই সময় ছবির কোনটা হিট হবে, কোনটা ফ্লপ হবে, এটা তো খুবই একটা মুশকিল বলা। সেখানে ডিপজল ভাই 12টা ছবি বানানোর সিদ্ধান্ত বা আপনি কর্ম দেওয়ার যে পরিকল্পনা বললেন, সেটা কি আদৌ রাইট ওয়ে কিনা, না ইমোশনাল ওয়ে? ডেফিনেটলি। আর ডিপজল ভাই এমন মানুষ, সে কি টাকা কোথায় লস হলো সেটা বড় জিনিস নয়। এই টাকা সে, আমরা বলেছি যে 7 জন নেওয়া বন্ধ করেন, হাত পাতা বন্ধ করেন, কাজ দেন।
কাজে যদি তার সিনেমায় 10 টাকাও না আসে, ডিপ জল তাতে থামবে না, কখনো থামবে না। ডিপ জল ভাই আমাদের জেনারেল সেক্রেটারি, আমরা তাকে যেভাবে বুঝিয়েছি উনি বুঝতে পেরেছেন যে আমরা কর্ম দিয়ে এফডিসিকে গরম করব। চলচ্চিত্র শিল্পী সমিতি আমরা কী করবো যদি কাজ না থাকে? বছর বছর এসে পলিটিক্স আপনি ঢুকাবো। নিজেও তো অনেক ছবি নির্মাণের সাথে জড়িত, আপনার কথায় অনেক নির্মাণ হয়, প্রযোজক আপনার ঘরেই আছে। আপনি কয়টা ছবি করবেন? আমিও বছরে মিনিমাম 2টা সিনেমা বানাবো। আপনি তো 4টা আগেই বানাতেন। বানাচ্ছি, মিনিমাম বলে রাখি, বাড়িয়ে দেবো, হয়তো বাড়িয়ে দেবো যদি আপনাদের সহায়তা থাকে, অবশ্যই বাড়িয়ে দেবো। আমরা সিনেমা করবো, আমরা সিনেমা করে আপনার দরকার হলে নিজের একটা অনলাইন সৃষ্টি করবো, ওটিটি করবো, এরকম একটা প্ল্যান আছে। ওটিটি করতে 500 কোটি টাকা লাগে। লাগো চলচ্চিত্র শিল্পী, তার মানে আপনাদের কাছে টাকা কোনো ফ্যাক্টরি না। ফ্যাক্টরি না, কারণ আমরা ইনভেস্টর নিব। যদি ওটিটি মানুষই তো করছে, আমরাও তো মানুষ, আমাদের আমন্ত্রণে আসবার মতো লোক কি কেউ নাই? শুধু আপনাদেরই আছে, আমাদের আমন্ত্রণে আসবে না। আমরা প্ল্যান ওয়াইজ একটা শক্ত পদক্ষেপ নেব যাতে করে পার্মানেন্ট সিনেমাগুলো রিলিজ হয় ওটিটিতেই। দেখেন, আপনি কিন্তু এই স্টেজে বা এই চেয়ারে বসে যে কথাগুলি বলছেন দায়িত্ব নিয়ে বলছেন। আমরা কিন্তু ঠিক 1 বছর পর আপনাকে আবার ধরব। আপনি রেকর্ড করেন, আপনি বারবার প্রচার করেন, আপনি রিপিট করেন, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। কিন্তু আপনার কথার তো মিল থাকতে হবে কাজের সাথে। আমি কি কখনো অমিল কথা বলি? আমার মর্যাদা এত বেড়েছে কেন? কারণ এখানে যাদের ক্যারিয়ার 35 বছর 40 বছর, তারা কিন্তু আমার সাথে পরাজিত হয়েছে। আমার সাথে পরাজিত হয়ে বিখ্যাত নায়ক 3টাই, আমার বিপক্ষে যারা ইলেকশন 3টা সুপারহিট নায়ক, তারা কিন্তু আমার সাথে কম ভোট পেয়েছে, এটা বলতে হবে। তাইলে আমার কমিটমেন্ট ঠিক আছে, আমি যা বলি তাই করি, বলি লিমিটেড কিন্তু করি বেশি। এটা আমি সিনেমা বলছি 2টা, আমি হয়তো আরও বাড়িয়ে দেবো বছরে। তো আমি মনে করি যে শিল্পীদের, চলচ্চিত্র শিল্পীদের ব্যস্ত করার একটাই রাস্তা আছে। তাদের অনেকে আছে যে দুপাশ থেকে সহযোগিতা নেওয়া পছন্দ করে, সেটা আমরা বন্ধ করে দেবো। কাজ করবে যে প্রকাশ্যে, আপনারা আর ক্যাশ সহযোগিতা কাউকে করবেন না, আমরা করবো না, আমরা কাজ দিয়ে সহযোগিতা করবো। কাজ দিয়ে সহযোগিতা। আর যদি কারো যৌক্তিক কারণ থাকে, একটি রুগী সে তার 2-4 লাখ টাকার জন্য সে মরে যাচ্ছে বা তার ফ্যামিলিকে মরে যাচ্ছে, সেটা আমরা এনে দেবো। ডিপজল ভাই বা অনন্ত জলিল, তার কাছে আমরা এনে দেবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি নাই, ক্যামেরার পেছনে কেউ নাই, আপনি কিছু মনের কথা চ্যানেল আইয়ের দর্শককে বলতে পারেন। চ্যানেলের দর্শক, চ্যানেলের পরিবার, সবার জন্য আমার অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। শুধু এটুকু বলতে চাই যে আমি চ্যানেল আই আমাকে তৈরি করার পিছনে অনেক ভূমিকা ছিল, আমার কৃতজ্ঞতা বোধ সবসময় আছে এবং থাকবে। আর আমি আমার দৃষ্টিতে পরিপূর্ণ একজন মানুষ। আমি যা চেয়েছি আপনাদের দোয়া এবং ভালোবাসা সবই পেয়েছি। আমার পাওয়ার আর কিচ্ছু বাকি নেই। আমার লাইফটা নিয়ে আমি কানায় কানায় পরিপূর্ণ। আমি জীবনে বিভিন্নভাবে সম্মানিত হয়েছি। আপনারা জানেন বাংলাদেশ পুলিশ আমাকে আজীবন সিনিয়র অ্যাডভাইজার করেছে এবং আজীবন আমাকে আহ্বায়ক করেছে সাংস্কৃতিক কমিটির 1.2 লক্ষ পুলিশের। এটা আমি যতদিন বেঁচে থাকি এই সম্মান আমি পেয়ে যাব। এবার চলচ্চিত্রের মানুষ আমাকে সম্মানিত করেছে, আমি বিপুল ভোটে পাশ করেছি এবং আমার সিনেমা ভালো চলছে। আমার সহকর্মীরা আমাকে সহযোগিতা করে এবং দেশের সুপারস্টার নায়িকারা আমার সাথে কাজ করেছে। আমি বললাম আমার চাওয়ার কিছুই বাকি নেই, আমি সব পেয়েছি আল্লাহর রহমতে। আমি আমার জায়গায় পরিপূর্ণ, আমি অন্যের সাথে মিলাবো না, অন্যরা আমার সাথে অনেক বড়, বাট আমার পৃথিবীতে আমি পরিপূর্ণ। আর স্পেশালি আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিয়েছে, টুনটুনি। এই টুনটুনি আমার লাইফটাকে চেঞ্জ করে দিয়েছে, আমার জীবন বিলাসবহুল করে দিয়েছে। সবাই আমার টুনটুনির জন্য, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন।